মায়া ওয়াশরুম থেকে বের হতেই অয়ন দেয়ালে চেপে ধরে। আচমকে এমন হওয়ায় খানিকাটা ভয় পেয়ে যায় মায়া। অয়ন এগিয়ে যায় মায়ার দিকে। গরম নিঃশ্বাস মায়ার চোখে মুখে পড়ছে। কেঁপে কেঁপে উঠছে মায়া। অজানা ভয় এসে জড়ো হয়েছে মনে। মায়ার কপালে কপাল, নাকে নাক রাখে অয়ন। বিব্রত বোধ করছে মায়া। কি করতে চাই অয়ন, এমন প্রশ্নই উকি দিচ্ছে মনে। সরি মায়া। অয়নের এমন কথায় চমকে উঠে মায়া। শুধু সরি বলতেই এতটা কাছে চলে এসেছে। তাহলে কি ক্ষমা করে দিলই ছুঁড়ে ফেলে দিবে? না, হার সে সুযোগ দিবই না ভেবেই মায়া অয়নকে ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কি হলো? কিছু হওয়ার বাকি রেখেছেন? সরি বললেই কি সব সমস্যা সমাধান হয়ে যাবে? ওকে মানলাম আপনার সরি, এবার ফিরিয়ে দিন, আমার মাকে ফিরিয়ে দিন। মায়া, পারবেন না তো? তাহলে সরি বলে নিজের দায় সারতে আসবেন না। দোষ তো আসলে আপনার না আমার কপালের, তাই তো আজার গ্রামের মেয়েদের হয়তো সুখ বলে কিছু নেই, তাই তো আকগে সরি বলতে হবে না। বলতে হবে না সরি, শুধু এই শারীরিক টর্চারের সাথে সাথে মানসিক টর্চারটা করবেন না প্লিজ। আমি তোমায় বিবেক থাকলে ভেবে দেখুন টর্চার করেন কি না। বলেই মায়া কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। মায়া মায়া না, কোনো সাড়াই দেয়নি মায়া, চলে গেছে কোথায় যেন। বিছানায় বসে পড়ে অয়ন। কিচ্ছু ভালো লাগছে না তার। কি করে সবটা পরিবর্তন করবে সে? কি করে বাচ্চা মেয়েটাকে নতুন জীবন দিবে? কি করে এ পরিস্থিতি থেকে নিজে বের হবে? কি করে? আদনান সাহেব অফিসে যাচ্ছেন। তিনি চাইছেন আমেরিকায় সেট আপ হতে। কিন্তু এটা মায়া অয়নের মধ্যকার দূরত্বটা মিটলেই সম্ভব। তাই তিনি আপ্রাণ চেষ্টা করে চলেছে দুজনকে এক সুতোয় বাঁধতে। হয়তো তিনি তার দিক থেকে সফল হবে, তবে দুজনের মনের মিল কি আদৌ হবে? অফিসের সকল কিছুতে অয়নের নাম বসিয়ে দিতেই সন্ধ্যায় তিনি অফিস যাচ্ছেন। এ সময় সবার ছুটি হয়ে যাওয়ায় শান্তিমত কাজ করতে পারবেন তিনি। অনেকদিন পর পাঞ্জাবি পাজামা পরছেন আদনান সাহেব। সাদাতে তিনি সম্মান খুঁজে পান, তাই সাদা পাঞ্জাবি পাজামা পরে ল্যাপটপের ব্যাগটা হাতে নিয়ে বেরোয় আদনান সাহেব। গাড়িতে ওঠার সময় তিনি ছাদে মায়াকে দেখতে পায়। হয়তো মন ভালো করতেই ছাদে এসেছে বা অয়নের সাথে সব ঠিকঠাক হয়েছে বলেই ভেবেই মুচকি হাসে আদনান সাহেব। তারপর গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আজকাল সাবিনা বেগমের দিনকাল ভালো যাচ্ছে না। বেশিরভাগ সময় হসপিটালেই থাকতে চান তিনি। যতই খারাপ হোক স্বামী তো এ কথা ভেবেই আজকাল বড্ড মায়া হয় তার খোরশেদ আলমের জন্য। খুব ইচ্ছে করে স্বামী সন্তান নিয়ে মরার আগ পর্যন্ত ভালোভাবে বেঁচে থাকতে। কিন্তু আদৌ কি তা হবে? সাবিনা বেগমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অয়নের মা রাবেয়া বেগম। তিনি এখানে থাকলেও মন তার মায়া অয়নের কাছে পড়ে আছে। কেমন আছে ওরা দুজন? তিনি গিয়ে সমস্যা সমাধান করতে পেরেছেন তো? অয়ন মেনে নিয়েছে সবটা? কেমন আছে অয়ন? মায়া তো একদম একা হয়ে গেল মাকে হারিয়ে। এত বড় শোক সামলাতে পারবে তো ছেলেটা? এসব নানা রকম প্রশ্ন ভাবছেন রাবেয়া বেগম। সাবিনা বেগম যে পানি চাইছেন সে কথা কানেই যাচ্ছে না তার। খোরশেদ আলম গ্লাসে পানি ঢেলে সাবিনা বেগমের দিকে এগিয়ে দিতেই রাবেয়া বেগমের হুঁশ এলো। ননদের স্বামীকে কেবিনে ঢুকতে দেখে সালাম দিলেন তিনি। তোমরা কথা বলো, আমি আসছি। সাবিনা বেগমকে কথাটা বলেই বেরিয়ে এলেন তিনি। সাবিনা বেগম বেশ বুঝতে পারছেন কি নিয়ে এতটা অন্যমনস্ক তিনি। কিন্তু নিজের মেয়েকে ছাড়া মায়ার কথা ভাবতে পারছে না সাবিনা বেগম। মানুষগুলো বোধহয় এমনি হয়, নিজের স্বার্থ ছাড়া অন্যেরটা বোঝে না।
অয়নের ঘরে দৌড়ে এলো মুন্নি। অয়ন সিগারেট খাচ্ছে। মুন্নির এমন হন্তদন্ত হয়ে আসায় সিগারেট ফেলে দ্রুত উঠে মুন্নির সামনে যেয়ে দাঁড়ালো অয়ন। কি হয়েছে তোর? হাঁপাচ্ছিস কেন? দাদাভাই ভাবি। কি হয়েছে তোর ভাবির? কোথায় ও? ভাবি। কি হয়েছে তোর ভাবির বলনা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে অয়ন। ভাবি ছাদের পাশের ইটের রেলিংয়ের উপর উঠে দাঁড়িয়েছে। আমি নিচ থেকে দেখলাম। অনেকবার ডাকার পর ও ভাবি শুনল না, তারপর আমি দৌড়ে ছাদের দিকে গেলাম, কিন্তু কেঁদে দিল ও মুন্নি। কিন্তু কি ভয় নিয়ে বলল অয়ন। বল না, কিন্তু কি তোর ভাবি ঠিক আছে তো, বল না। আপনি তো জানেন আমাদের ছাদের দরজা একবার লেগে গেলে সহজে খুলতে চায় না। আমি অনেক চেষ্টা করেও খুলতে পারিনি, আপনি চলুন। অয়ন আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে ছাদের দিকে চলে গেল। এক সেকেন্ড সময়ও এখন মহা বিপদ ঘটিয়ে ফেলতে পারে। মায়াকে হারাতে চাই না আমি। ওকে নিয়েই বাঁচতে চাই। ওকে নিয়েই বাঁচতে চাই, না চাইতেও অয়ন এসব কথা বলে ফেলে। ছাদে যেতে 3 মিনিট সময় লাগে, অথচ মনে হচ্ছে 3 ঘন্টা পার হয়ে গেছে। অয়ন দরজার সামনে এসে কয়েকবার মায়াকে ডাকতে থাকে আর দরজা ধাক্কাতে থাকে। ততক্ষণে মুন্নি চলে এসেছে। দাদাভাই, আমিও ধাক্কা দিচ্ছি বলেই কোমরে ওড়না গুঁজে নেয় মুন্নি। তারপর দুজন মিলে জোরে জোরে 45টা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। অয়ন ছাদে পা রেখেই চোখ বুলাতে থাকে চারপাশটা। হঠাৎই নিচ থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায় অয়ন। হাত পা ঠান্ডা হয়ে এসেছে অয়নের। তাহলে কি মায়ামুন্নি তো কেঁদে একাকার। অয়ন ধীর পায়ে হেঁটে ছাদের রেলিংয়ের কাছে গেল। বুকে ব্যথা করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, গলা শুকিয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে মায়াকে ছাড়া বাঁচবে না অয়ন। ওকে খুব প্রয়োজন। আজ নিজেকেও শেষ করে দিবে অয়ন মায়ার সাথে সাথে। ভাবতে ভাবতেই রেলিংয়ের কাছে চলে আসে অয়ন। নিচে উকি দিতেই সব ভয় গায়েব হয়ে যায়। রিকশার সাথে প্রাইভেট কার লাগায় কিছুটা হাঙ্গামার সৃষ্টি হয়েছে, তাই চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। অয়ন বুকে হাতে দিয়ে পিছু ঘুরতেই আরেক দফা কেঁপে ওঠে। ছাদের এক কোনো রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে মায়া, এক পা শূন্যে তুলে। এখনই পড়বে এমন সময় অয়ন পেছনে থেকে জড়িয়ে ধরে নিচে নামিয়ে আনে মায়াকে। খুব জোরে জড়িয়ে ধরে বুকের সাথে। কি হয়েছে তোমার, কেন এমন করতে যাচ্ছিলে? আমি তো ক্ষমা চেয়েছি মায়া, খুব অন্যায় করে ফেলেছি আমি জানি, কিন্তু তাই বলে তুমি? উৎকণ্ঠিত কণ্ঠে বলতে থাকে অয়ন। মায়া নিজেও জানে না কি করতে যাচ্ছিল ও। আত্মহত্যা মহাপাপ, তাই যাই হয়ে যাক দুনিয়া উল্টালেও আত্মহত্যা করবে না মায়া। কিন্তু আরেকটু হলেই তো। আজ কি হলো? চুপ করে আছো যে, কি ভাবছো? উত্তর দাও, কেন করতে যাচ্ছিলে এমন? মাকে ঝাঁকিয়ে বলতে থাকে অয়ন। আমি তো বলতেই আতঙ্কে জ্ঞান হারায় মায়া। মায়া মা, এই মায়ামুন্নি যা, তো পানি আনপানি নিয়ে আমার ঘরে আয়। বলেই মায়াকে কোলে তুলে নেয় অয়ন। বিছানায় এনে শুইয়ে দেয়। ততক্ষণে পানি নিয়ে চলে এসেছে মুন্নি। অয়ন মায়ার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। এতেও কোনো রকম হুঁশ আসে না মায়ার। কি করবে ভেবে উঠতে পারছে না অয়ন। পানির গ্লাস নিয়ে নিচে চলে যায় মুন্নি। অয়ন প্রায় দিশেহারা হয়ে পড়েছে। এমন একটা ভয়ানক ঘটনা নাড়া দিয়েছে অয়নকে। যদি আজ মায়ার কিছু হয়ে যেতে, যদি কিছু হয়ে, এই ভয়েই তটস্থ অয়ন। ফোন নিয়ে ইমনকে ফোন লাগায় অয়ন। এই মুহূর্তে মায়াকে ছাড়া আর কিছুই ভাবতে পারবো না আমি। ওকে আমি সুস্থ চাই। বলতে বলতেই ইমন ফোন রিসিভ করে। হ্যালো। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠে ইমন। কি বউ নিয়ে ঘুমাচ্ছিস?
ইমন ধরফরিয়ে উঠে বসে। অয়ন কল দিয়েছে? কেন? কি বলবি ও? এখন যদি দেখা করতে বলে? এশাকে চায় তো এসব ভাবছে ইমন। এদিকে অয়ন হ্যালো হ্যালো করেই যাচ্ছে। হ্যাঁ বল। ইমন জলদি আমার বাড়ি আয়, আমি প্রমিস করছি কিচ্ছু করব না তোকে। মায়া মায়া কি হয়েছে ভাবির? ও জ্ঞান হারিয়েছে প্রায় 2025 মিনিট, তুই একটু জলদি আয় প্লিজ। আচ্ছা আসছি আমি বলেই ফোন কেটে দেয় ইমন। অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়ার পাশে বসে মায়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ঘষতে থাকে। মুন্নিও গরম তেল নিয়ে হাজির হয়। মায়ার হাত পা অনেক ঠান্ডা হয়ে এসেছে, তাই পায়ে তেল ঘষতে শুরু করে মুন্নি আর হাতে অয়ন। এদিকে সেই বিকেলে ঘুমিয়েছে ইমন আর এশা। সন্ধে প্রায় পার হয়ে গেছে। এখন অয়নের ফোনে ঘুম ভাঙাল ইমনের। বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠতে নিলেই এশা আটকে ধরে ইমনকে। ঘুমের ঘোরে আবলতাবল বলতে থাকে। ইমন এশার ঘায়ের চাদর টেনে দিয়ে আস্তে করে উঠে যায়। ফ্রেশ হয়ে দ্রুত বের হয়ে যায়। যাওয়ার আগে শুধু মাকে বলে যায় আমি আসার আগে যেন এশা না উঠে, আর তোমরা কেউ ডেকো নাইলাও যেন না ডাকে। ইমনের মা মাথা নাড়ে শুধু। তিনি মাটির মানুষ। এমন বউ তিনি কখনোই চাননি। এমন মেয়ে তার পছন্দ না। নিজেরও তো মেয়ে আছে, কই এমন উশৃঙ্খল তো নয়। কিন্তু ছেলের মুখের দিকে চেয়ে কিছু বলতে পারেন না তিনি। ইমন বেরিয়ে যায় অয়নদের বাড়ির উদ্দেশ্যে। চলবে মায়ার সংসার, পর্ব 16। লেখায় স্বর্ণালী আক্তার শ্রাবণ। ইমন দরজায় কয়েকবার নক করতেই জমিলা বেগম দরজা খুলে দেয়। ইমন দ্রুত পায়ে অয়নের ঘরের দিকে হেঁটে যায়। তাড়াহুড়ো করে রুমে ঢুকে বলে কি হয়েছে ভাবির? ইমনকে দেখে একদৃষ্টিতে অয়ন ইমনের দিকে তাকিয়ে থাকে। অপ্রস্তুত হয়ে পড়ে ইমন। মুন্নি টুল এগিয়ে বসতে দেয় ইমনকে। ইমন বসে ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো বের করতে থাকে। দাদা ভাই আমি তাহলে যাই। মুন্নির কথায় অয়নের ধ্যান ভাঙে। চোখ সরিয়ে নেয় ইমনের দিক থেকে। যা নাস্তা রেডি কর। আচ্ছা বলেই বেরিয়ে যায় মুন্নি। আসলে ও ভয় পেয়ে সেন্সলেস হয়ে যায়। তারপর অনেক চেষ্টা করেও সেন্স ফিরাতে পারিনি। ভয় পেল কিভাবে? ইমনের এমন কথায় চুপ মেরে যায় অয়ন। ইমনও আর ঘাটায় না। ইমন মায়াকে চেকআপ করে একটা ঘুমের ইনজেকশন আর কিছু ঔষধের নাম লিখে দেয়। অয়ন আয় আমার সাথে বলেই ব্যাগ নিয়ে বেরিয়ে আসে ইমন। ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে প্রেসক্রিপশনটা অয়নের হাতে তুলে দেয়। বসো। কি হয়েছে মায়ার? ভাবির শরীরটা দুর্বল, প্রেশার লো, আর মানসিক চাপের কারণেই সেন্সলেস হয়ে গেছে। আর 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 কি? ভাই বাচ্চা মেয়েটাকে মারিস না, হাতে গলায় মারের দাগ স্পষ্ট। ওর বয়স আর কত হবে, 18 কি 19? এ বয়সে এত চাপ নেওয়া ওর পক্ষে পসিবল না। আর অতিরিক্ত মারের কারণেই ওর ব্রেনে একটা চাপ পড়েছে। এই ঔষধগুলো নিয়ম করে খাওয়াবি আর একটু পুষ্টিকর খাবার খাওয়াবি। রাতে না খাওয়ার কারণেই ভাবির এই অবস্থা। দেখেই বোঝা যাচ্ছে কতদিন যাবৎ রাতের খাবার খায় না। ইমনের কথায় চমকে উঠে অয়ন। খায় না বলতেই সেদিনের কথা মনে পড়ে যায় অয়নের। আগে প্রতিদিন রাত জেগে বসে থাকত মায়া অয়ন আসলে একসাথে রাতের খাবার খাবে বলে। কিন্তু অয়ন এসে আর খেত না, মাও খাবার ফ্রিজে তুলে ঘুমাতে চলে যেত। তারপর যেদিন মায়াকে খুব মেরেছিল সেদিনের পর আর মায়া জেগে থাকে না। শাড়িনুপুর পরাও বন্ধ করে দিয়েছে মায়া। সেদিনের পর আর শাড়িও পরতে দেখেনি অয়ন। কি ভাবছিস এত? না কিছু না, আমি উঠছি। খুব তাড়া?
ইমন আবার বসে বলে, না জানিস সেদিন কেন মায়াকে মেরেছিলাম তোর বউয়ের জন্য? অয়নের কথায় ভয় পেয়ে যায় ইমন। তাহলে কি অয়ন সবটা জেনে গেছে? ভয় পাস না, আমি সবটা জানি। ইমন চোখ তুলে অয়নের দিকে তাকায়। হ্যাঁ, সেদিন এশা আমার অফিসে গিয়ে মায়ার নামে অনেক আজেবাজে কথা বলে, আর তাই। কি যেসা? হোম ক্রেডিট কার্ডটা নাকি দিতে এসেছিল। সেদিন তো আমার রিসেপশন ছিল। ওহ, তা কেমন আছে এশা? ভালোই। কেড়ে নিলি আমার থেকে? ইমনের মুখটা শুকিয়ে যায়। না, কেড়ে নেইনি। এশা আমারই ছিল। হোয়াট কি বলতে চাইছিস তুই? মুন্নি নাস্তা এনে ইমনয়নের সামনে দেয়। দীর্ঘ শ্বাস ছেড়ে বলতে শুরু করে ইমন, তোর সাথে রিলেশন হওয়ার আগে এশার সাথে আমার রিলেশন ছিল প্রায় 3 বছরের। 3 বছর হয়েও ওঠেনি। তখন আমি ডাক্তার হইনি, ইন্টার্নি চলছিল। একদিন কফি শপে এশা আসে একটা পিঙ্ক কালার ড্রেস পরে। বরাবরই আমার ওর ওভাবে চলাফেরা পছন্দ ছিল না। আমি সেদিন খুব করে বারণ করতেই এশা রেগে ব্রেকআপ করে নেয়। আমাদের রিলেশনের কথা এশার পরিবার আর আমার পরিবারও জানত। তারপর তুই যখন দেশে এলি তখন কলেজে রিউনিয়নের দিন তোদের আলাপ আস্তে আস্তে কথাবার্তা। তারপর রিলেশন, তখন আমি দেশের বাহিরে ছিলাম ডাক্তারি পড়তেই। এসে সবটা জানতে পারি, কিন্তু তখন চেষ্টা করেও পারিনি এশাকে ফিরাতে। এশা ভালোবাসত আমাকে। আমি ওর জীবনে প্রথম ভালোবাসা ছিলাম। আমি জানতাম ও আমার প্রতি দুর্বল। একদিন এশার মা অসুস্থ হয়ে পড়ে আর এশা বাড়িতে না থাকায় স্নেহা আমায় কল দেয়। আমি সাথে সাথেই পৌঁছে যাই। সেদিন রাতটা এশা আমার সাথেই ছিল। তেমন কিছু না হলেও সে রাতটা এশা আমার সাথেই থেকেছিল। তারপর তো আবার তোর মুখই হল। যদিন শুনলাম তোর বিয়ে আমি ঘাবড়ে যাই। এশার কি হবে? এশা জানলে কেমন রিয়েক্ট করবে? কিন্তু আদনান আঙ্কেল আমায় আশ্বাস দেয়। বাবা? হুম, আঙ্কেলই আমায় সাহায্য করে এশাকে এ বিয়েতে রাজি করাতে। কিভাবে? সেদিন রাতের কথা বলে কিছুটা ভয় দেখিয়ে। চোরের উপর বাটপারি? অনেকটা তেমনই হেসে বলল ইমন। এক গ্লাস পানি খেয়ে নেয় ইমন। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আজ বলছিস আমি তোর থেকে কিছু কেড়ে নিয়েছি, কিন্তু একদিন বলবি এই কিছুটা নিয়েছি বলেই তুই সবচেয়ে সেরা জিনিসটা পেয়েছিস, আর মেয়েটা অনাথ। এটাও ভেবেও ওকে একটু ভালো রাখিস, দেখবি তুইও ভালো থাকবি। ভাবতে পারিস জ্ঞান দিচ্ছি, কিন্তু দেখবি একদিন এই কথাগুলো ভেবে খুব ভালো লাগবে তোর। আসছি বলেই বেরিয়ে যায় ইমন। অয়ন কিছুক্ষণ বসে থাকার পর বা হাতের পিঠ দিয়ে চোখ মুছে উপরে চলে গেল। মায়া ঘুমুচ্ছে। ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। শরীর বেশ দুর্বল, তাই একটু ঘুম প্রয়োজন। দেখে মনে হচ্ছে কতদিন পর এত নিশ্চিন্তে ঘুমুচ্ছে। অয়ন মলিন দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থাকে। তারপর দরজা টেনে মায়ার পাশে শুয়ে পড়ে। এক ঘুমে সকাল হয়ে যায়। 6টা বাজে। অয়নের ঘুম ভেঙে যায় খুব গরমে। মনে হচ্ছে বা হাতের বাহু পুড়ে যাচ্ছে। অয়ন ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মায়া গুটিসুটি মেরে অয়নের হাতে শুয়ে আছে। জ্বর না হলেও শরীর বেশ গরম, তাই এমন লাগছে অয়নের। আলতো করে মায়ার মাথাটা বালিশে রাখে। তারপর আস্তে আস্তে উঠে বসে মায়ার মাথার সামনে। মাথায় হাত বুলাতে থাকে। এমন সময় মায়া নড়ে ওঠায়, সরে আসে অয়ন। একবার মায়ার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায় অয়ন। অয়ন ওয়াশরুম থেকে বেরিয়ে নিচে নামতেই মুখোমুখি হয় বাবার।
আদনান সাহেব রেডি হয়ে বেরোচ্ছে ঘর থেকে। কোথাও যাবে বাবা? হ্যাঁ, রাজশাহীতে আমাদের কোম্পানি আছে না, সেখানে যাব। সেটা তো জাবেদ আঙ্কেলই সামলান, হঠাৎ তুমি? কাজ আছে, সময় হলে জানতে পারবে, আসছি আমি। নাস্তা করে যাবে না? এত সকালে খাওয়ার অভ্যাস নেই, সেটা তো তুমি জানোই। আচ্ছা। বলেই অয়ন মুন্নিকে ডাকতে থাকে, মুন্নি মুন্নি মুন্নি, খালা খালা, কি গেল সব? ওদের আমি ছুটি দিয়ে দিয়েছি 3 দিনের জন্য, সদর দরজার সামনে যেতে যেতে বলল আদনান সাহেব। নিজের স্ত্রী অসুস্থ, নিজে সেবা করো, ওদের কি দরকার? কিন্তু বাবা, অফিস, সেটা আমি সামলে নিব। আমি সেটা বলছি না, কিন্তু আসছি। নিজের আর মায়ার খেয়াল রেখো। বাবা বাবা। বেরিয়ে গেছে আদনান সাহেব। সকালের নাস্তা নয় আনব, কিন্তু প্রত্যেক বেলার খাবার বাহির থেকে এনে খাওয়ালে তো মায়ার শরীর আরও খারাপ হবে। তাছাড়া আমিও তো কোনো রান্নাধ্যাত বাবার সাথে ভালো লাগে না। বলেই অয়ন গাড়ি নিয়ে বেরিয়ে যায় খাবার আনতপ। এদিকে আধো ঘুম চোখে নিয়ে চোখ মেলে তাকায় মায়া। বিছানায় শুয়ে আছে অয়ন, নেইকটা বাজে। সব প্রশ্ন একসাথে মাথায় আসতেই মাথাটা ঝিন করে উঠে, আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে জামা পাল্টে নেয় মায়া। হলুসবুজ রঙের একটা 3 পিস পরে নেয়। বিছানা গুছিয়ে বারান্দায় যেতেই বাগানের কাঠগোলাপ, বকুল ফুল আরও বিভিন্ন ফুলের গাছের দিকে চোখ পড়ে মায়ার। ধীর পায়ে হেঁটে যায় নিচে। কাউকে দেখা যাচ্ছে না, হয়তো যে যার কাজে চলে গেছে ভেবেই মায়া বাগানে চলে যায়। সনসন বাতাসের শব্দ আর সকাল সকাল মেঘলা আকাশ সব মিলিয়ে বেশ শান্ত পরিবেশ, অনেকটা মায়ার মতো। তবে মায়া একসময় বেশ চঞ্চল ছিল। পরিস্থিতি আজ। মায়া আস্তে আস্তে ফুলগুলোর দিকে এগিয়ে গেল। সব গাছ ছুঁয়ে ছুঁয়ে দেখছে মায়া। ঠোঁটের কোনো অমিষ্টি হাসি ফুটেছে। অয়ন খাবার নিয়ে চলে এসেছে। গাড়ি থেকে বের হতেই চোখ পড়ে বাগানের দিকে। একটা ছোট মেয়ে ঘুরছে বাগানে। অনেকটা প্রকৃতির কন্যার মতোই লাগছে। জামার রং বাগানের রং মিলে গেছে। অয়ন হেসে বলে, আরে এ যে আমার বউ। বলেই আনমনে হেসে ওঠে। ফোনটা গাড়ি থেকে বের করে একটু এগিয়ে যায়। টুপটাপ করে কয়েকটা মুহূর্ত বন্দী করে নেয় ফোনে মায়ার অজান্তেই। অয়ন আস্তে আস্তে বাগানের দিকে যেতে লাগল। হঠাৎই অয়নকে দেখে মায়ার মুখটা শুকিয়ে গেল। চুপসে দাঁড়িয়ে রইল। অয়ন ব্যাপারটা বুঝতে পারে। চলো ঘরে চলো, ব্রেকফাস্ট করবে। বাহির থেকে। বাবা সবাইকে ছুটি দিয়েছেন, তাই বাহির থেকে। ও বলেই মায়া হেঁটে ঘরের দিকে চলে গেল। অয়ন মায়ার পিছু পিছু এলো বাসার ভেতরে। তুমি চেয়ারে বসো, আমি আসছি। মায়া একবার ভ্রু কুঁচকে চেয়ারে বসে পড়ল। অয়ন খাবারগুলো প্লেটে তুলে মায়ার সামনে দিল আর নিজেও নিল। খাওবলেই স্যান্ডউইচে কামড় বসালো অয়ন। খাচ্ছ না যে স্যান্ডউইচ, আগেও কখনো খাওনি? ও গ্রামে তো এসব পাওয়া যায় না, দেখবে কি করে, সমস্যা নেই, খেয়ে দেখো, ভালো লাগবে। অয়নের কথাটা খুব লাগে মায়ার। মায়া মাথা নিচু করে উঠে যায়। আরে কোথায় যাচ্ছ মায়া? মায়া মায়া কোনো কথা না বলে সোজা উপরে চলে যায়। কেন চলে গেল বলতেই মনে পড়ে গেল কিছুক্ষণ আগে বলা কথাটাও, সেট আবার বলেই টেবিলে বাড়ি দিল। তারপর উঠে গেল মায়াকে ডাকতে। ঘরে এসে দেখল মায়া ব্যাগ থেকে কাপড় বের করছে। কোথায় যাবে? কলেজে। চল, খেয়ে নিবে, তারপর রেডি হবে। না, ওসব জীবনে চোখে দেখিনি। খেতে পারবো না, পেটে সইবে না। সরি। সরি বলার কি আছে, ঠিকই তো বলেছেন, কুকুরের পেটে কি আর ঘি হজম হয়? মায়া, শুনছি আমি বয়রা নই।
অশান্তি করতে চাইছো? একদমই না। তাহলে কি? না কিছু না, চলো খাবে চলো। আমার খিদে নেই। কথাই পেটে ভরে গেছে। তাহলে কিন্তু আমিও খাবো না। আপনার যা ইচ্ছে। ভেবে বলছো তো? মায়া কিছু না বলে ওয়াশরুমে চলে যায়, চেঞ্জ করে আসে। অয়ন বিছানায় বসেছিল। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। অয়ন হা করে মায়াকে দেখছে শুধু। মায়া ব্যাপারটা খেয়াল করে দ্রুত আয়নার সামনে থেকে সরে যায়। এমন সময় গাড়ির হর্ন বাজতে শুরু করে। ট্রাঙ্কটা এসেছে বোধ হয় নিজে নিজে বলেই দৌড়ে নিচে নেমে আসে মায়া। সদর দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু। ভাবি, এই ট্রঙ্কটা আপনার মামা পাঠাইছে। আচ্ছা নিয়ে আসুন। মায়ার পেছনে পেছনে ট্রাঙ্কটা নিয়ে আসে ড্রাইভার রফিক। ভাইয়া এখানে রাখুন। মায়া যে রুমটায় থাকত সে রুমে বেডের সামনে রাখতে বলল ট্রাঙ্কটাকে। রফিক বেরিয়ে গেল। অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। রফিক বেরিয়ে যেতেই অয়ন মায়ার রুমে গেল। মায়া ট্রাঙ্কটার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর খুলল। ভেতরে অনেক জিনিস। অয়ন দরজার সামনে দাঁড়িয়ে আছে বলে ভেতরে কি আছে কিছু দেখতে পারছে না। মায়া প্রথম একটা ছবির ফ্রেম বের করে দেখল। তারপর একটা মাঝারি ছবির অ্যালবাম বের করে তাতে চুমু খেল। ছোট ছোট দুটো জামা বের করে বুকে জড়িয়ে ধরল, তারপর আবার রেখে দিল। তারপর একটা বর্ষর মাটির ব্যাংকটোপা বের করে তা ভেঙে ফেলল। কিছু পয়সা খুচরো টাকা চারপাশে ছড়িয়ে পড়ল। মায়া আস্তে আস্তে তা কুড়াচ্ছে। অয়ন মায়ার সামনে যেয়ে দাঁড়াল। কি করছো এসব? টাকা লাগবে বললেই পারতে বলেই অয়ন বেরিয়ে গেল। কয়েকটা হাজার টাকার নোট নিয়ে এসে মায়ার সামনে ধরে। এই নাও। আশা করি এতে হয়ে যাবে তোমার। মায়া অয়নের দিকে না ফিরে টাকাগুলো একের পর এক ভাঁজ খুলতে লাগল। কি হলো মায়া? ধার চাই না। ধার? আমি এমনি দিচ্ছি তোমায়। ভিক্ষে? ভিক্ষে তো কেউ কাউকে এত টাকা দেয় না। মায়া। জি। সমস্যা কি তোমার? সবকিছুতেই এমন কেন করো? কেমন করলাম? না কিছু না। হুম। মায়া টাকাগুলো গুছিয়ে ট্রাঙ্কটা আটকে ব্যাগ নিয়ে বেরিয়ে আসতে নিলেই। টাকা কি করবে? বলা যাবে বলে উঠল অয়ন। যতদিন আছি ততদিন টুকটাক তো চলতে হবে। বারবার তো হাত পাততে পারবো না মানুষের কাছে। যতদিন মানে কি বলতে চাইছ? যতদিন মানে এত বাড়িতে আছি যতদিন। কয়েকদিন পর তো চলে যেতেই হবে। যাওয়ার আগ পর্যন্ত তো চলতে হবে নাকি? কয়েকদিন পর কোথায় যাবে তুমি? ডিভোর্স হলে চলে যেতে হবে। নাতশা আপু তো তার স্বামীর আগের স্ত্রীকে মানে ডিভোর্সি স্ত্রীকে এ বাড়িতে বিনামূল্যে রাখবে না, তাই না? মায়া। ভুল কিছু বললাম কি? অয়ন মাথা নিচু করে নেয়। আচ্ছা আসছি তাহলে। খাবার ফ্রিজে রাখা আছে, ওভেনে দিলেই হবে। তুমি খাবে না? আসছি। বলেই বেরিয়ে যায় মায়া। অয়ন কিছু সময় দাঁড়িয়ে থাকে। তারপর নিজের রুমে চলে যায়। ওয়ালেট, গাড়ির চাবি, ফোন নিয়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে মায়াকে আর পায় না অয়ন। তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দেয়। মেইন রোডের ধারেই পেয়ে যায় মায়াকে। মায়ার সামনে গাড়ি থামিয়ে গ্লাস নামায় অয়ন। গাড়িতে উঠো, মাথা বের করে বলে অয়ন। কি বলছি শুনছ না? গাড়িতে উঠো। আমি যেতে পারবো। তোমাকে বলেছি গাড়িতে উঠতে। বললাম তো। রাস্তায় সিন ক্রিয়েট করতে চাইছি না, ভালোভাবে বলছি গাড়িতে উঠো, নয়তো আমার রাগ কেমন তুমি খুব ভালো করে জানো।
মায়া অন্যদিকে মুখ করে তাকায়। মায়া। অয়নের ধমকে চমকে যায় মায়া। ফিরে গাড়িতে উঠে বসল। অয়ন চোখ রাঙিয়ে গ্লাস তুলে দেয়। সিট বেল্ট আটকে দিতে এগিয়ে যায়। মায়ার কাছে যেতেই একটা সুন্দর সুবাস পায় অয়ন। কেমন একটা ঘোরে আটকে যায়। মুহূর্তের মধ্যেই সব রাগ উধাও হয়ে যায়। অয়ন মায়া দিকে এগিয়ে যায়। মায়া বাহিরের দিকে মুখ করে চেয়ে আছে। অয়ন মায়া ঘাড়ের কাছে মুখ নিতেই চমকে উঠে মায়া। অয়নের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়ছে। মায়া এদিকে ঘুরতেই দুজন ঠুস করে মাথায় বাড়ি খায়। অয়ন মাথা ডলতে ডলতে সরে আসে। কিন্তু মায়া সেভাবেই নির্বোধের মতো বসে থাকে। আহ মেরে দিল তো জ্বলছে বলেই অয়ন মায়ার দিকে তাকায়। মায়ার চাহনি দেখে অয়ন মাথা থেকে হাত সরিয়ে সিট বেল্ট আটকে ড্রাইভ করতে শুরু করে। মায়া। শুনছি। কি পারফিউম ইউজ করো? কোনোটাই না। আচ্ছা। আর শ্যাম্পু? আগে ক্লিনিক প্লাস ইউজ করতাম, তারপর। জানো তোমার শরীরের আর চুলের ঘ্রাণটা মাতাল করা। অয়ন মুচকি হেসে বলে নয় হ্যাঁ। ওহ। বাকি রাস্তায় অয়ন আর চোখে মায়াকে দেখে যায়। আর মায়া সারা রাস্তায় চুপ করে যায়। কলেজের সামনে আসতেই মায়া গাড়ি থেকে নেমে যায়। অয়ন মায়ার যাওয়ার দিকে চেয়ে রয়। অয়ন ভাবে মায়া একবার ফিরে তাকাবে। কিন্তু মায়া ফিরে তাকায় না, চলে যায়। মায়া কলেজ বিল্ডিংয়ে চলে যেতেই অয়ন মন খারাপ করে গাড়ি নিয়ে চলে যায়। একটা সুপার শপের সামনে গাড়ি থামায় অয়ন। শপে ঢুকে অয়ন এটা সেটা দেখল। তারপর মায়ার জন্য একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, একটা অসাম পারফিউম। আমি এগুলো ইউজ করি আর এ দুটোই আমার কাছে বেস্ট, তাই দিলাম। কাজল, লাল লিপস্টিক আর ওর জন্য একটা পারফিউম কিনে নিয়ে বেরিয়ে এলো। তারপর সামনের দোকান থেকে একটা নীল শাড়ি, একটা মেরুন ও কাঠালি রঙের শাড়ি কিনে নিল। কাচের চুড়ি বেশ পছন্দ অয়নের। বেশ কিছু কাচের চুড়ি নিয়ে বেরিয়ে এলো অয়ন। বেরিয়ে জুয়েলারি শপে যেতেই চমকে উঠে অয়ন। পালাবে না দাঁড়াবে এই অবস্থা। ইমন আর এশা দোকানে। এশা এক কর্নারে আর ইমন সামনেই। ইমন দেখে ফেলায় চলেও যেতে পারছে না অয়ন। কি করবে ইমন ব্যাপারটা বুঝতে পেরে সহজ হতে চায় অয়নের সাথে। কি রে তুই এখানে? আসলে। ভাবি কোথায়? একাই এসেছিও কলেজে। ও গিফট? ইমন আসলে এশা। রিল্যাক্স ও গহনায় ব্যস্ত, তাই এদিকে তাকাবে না। তুই কি নিবি নে না। অয়ন একটা ম্লান হাসি দিয়ে গহনা দেখতে শুরু করল। অয়নকে আড়াল করে দাঁড়ায় ইমন। অয়ন অনেক খুঁজে একটা রিং আর একটা নেকলেস চুজ করে। জলদি বিল মিটিয়ে ইমন থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় অয়ন। গাড়ি স্টার্ট দেয় অয়ন। এদিকে অয়ন বেরিয়ে যেতেই এশা ইমনের কাছে এলো। ও সবটা দেখেছে। কি হয়েছে নেয়াশেষ? কার জন্য এসব কিনল ও? কেন ওর বউয়ের জন্য? আর কার জন্য? আজকাল বউকে গিফটও দেওয়া হচ্ছে। নিজের বউকে রেখে তো আর অন্যের বউকে দেবে না। কি বলতে চাইছো তুমি? কিছু নাকি নিয়েছ? বিল কি দেব না আরও নেবে? এশা সবকিছু গ্লাসের উপর রেখে বেরিয়ে এলো। ইমন প্যাক করে নিয়ে টাকা পরিশোধ করে বেরিয়ে এলো দোকান থেকে। এশা গাড়িতে বসে এক হাত দিয়ে আরেক হাত কোচলাচ্ছে। বউয়ের জন্য ডায়মন্ডের আংটি আর নেকলেস, আর আমায় কি দিত শুধু কার্ডটা? ওদেরকে তো আমি। ওদেরকে তুমি কিছুই করতে পারবে না। কারণ সে বন্ধনটা ওদের মধ্যে তৈরি হয়ে গেছে।
আর হইল গহনা কার্ড, একবার ভেবে দেখো তুমি কার্ড পেতে যাতে এই গহনার কেনার থেকেও বেশি টাকা ছিল। আর সম্মান, ভালোবাসা, বিশ্বাস সবই তুমি প্রথম থেকে পেতে, কিন্তু তুমি ছিল ঠক। আর ভাবি কিছুই পায়নি, কিন্তু ভাবি সৎ। ইমনের কথায় আরো তেলে বেগুনে জ্বলে উঠল এশা। কটমট করে বাহিরে চেয়ে রইল এশা। ইমন ঠুনকো হেসে গাড়ি স্টার্ট দেয়। এশা ইমনের কথা ভেবেই সারা রাস্তা এসেছে অয়ন। তালা খুলে বাসায় ঢুকে সোজা নিজের রুমের চলে গেল। পর সব রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। লম্বা শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো অয়ন। খুব ভালো সময়গুলোতে মায়ার কথা মনে পড়ে অয়নের। এখনো মনে পড়ছে। মায়াকে নিয়ে ঝর্ণার নিচে ভিজলে মন্দ হতো না, বা বারান্দায় পাশাপাশি বসে চা খেতে খেতে বৃষ্টি দেখাটা, কখনো রাতে ছাদে বসে জোছনা বিলাস, কখনো বা গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দেওয়া, হুট করেই লং ড্রাইভে যাও, দূরে কোথাও হানিমুন। এসব ভাবতে ভাবতেই রেডি হয়ে নেয় অয়ন। মুচকি হেসে আয়নার দিকে তাকিয়ে বলে আজ বউটাকে সারপ্রাইজ দিল মন্দ হয় না। বাচ্চা মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক মেরেছি। ইচ্ছে বিরুদ্ধে গিয়ে এটাচট হওয়া না, এবার আর কোনো কষ্টই পেতে দিব না। সর্বসুখ এনে দেব ওকে। বলেই অয়ন কাভার্ড খুলে নিজের কাপড় একপাশ করে, সাথে একের পর এক মায়ার শাড়ি জামা গুছিয়ে রাখে। নতুনগুলো প্যাক করা অবস্থায় রেখে দেয়। তারপর পাঠাওয়ে খাবার অর্ডার করে বসে বসে ফোনে মায়ার পিকগুলো ঘাঁটতে থাকে। 1 ঘন্টার মধ্যেই খাবার চলে আসে। অয়ন খাবার রেখে আবারও উপরে চলে আসে। খুব ক্ষুধা পেয়েছে, তবে এখন তো কিছুতেই খাবে না। মাও সকালে খায়নি, ওসহই খাবে। অয়ন ঘরে পায়চারি করছে আর ভাবছে কি করে মায়াকে সহজ করা যায়, কি করে ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে হৃদয়ের দিক দিয়ে ওকে কাছে টানে যায়। এসব আগে কখনোই ভাবেনি অয়ন। তাই আজ কেমন যেন সুখ সুখ অনুভূত হচ্ছে অয়নের। আর কিছু ভেবে সময় নষ্ট করা যাবে না। অয়ন প্রয়োজনীয় জিনিস নিয়ে গাড়িতে উঠে বসল। তারপর ড্রাইভ করতে শুরু করল। গন্তব্য মায়ার কলেজ। মায়াকে দেখেই অয়নের রাগ বেড়ে গেল অনেক গুণ বেশি। মায়া দাঁড়িয়ে আছে কলেজের পাশেই। একটু দূরেই একটা ফুচকার দোকান। মায়া একবার ফুচকার দোকানের দিকে তাকাচ্ছে, একবার হাতের টাকার দিকে। অবশেষে মায়া ফুচকার দিকে না গিয়ে মেইন রোডের দিকে হাঁটা শুরু করল। গাড়ি সাইড করতেই অয়ন মায়াকে দেখতে পেল। কিন্তু এমন একটা ঘটনার সম্মুখীন হবে ভাবেনি অয়ন। গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে ফুচকার দোকানে গেল অয়ন। বেশ অনেক টাকার ফুচকা কিনে গাড়িতে উঠে একদম মায়ার সামনে এলো অয়ন। গাড়ি থেকে বেরিয়ে মায়ার হাতটা ধরে টেনে গাড়িতে বসিয়ে নিজে বসল। খুব দ্রুত ড্রাইভ করছে অয়ন। মায়া বেশ বুঝতে পারছে অয়ন রেগে আছে, কিন্তু রাগের কারণটা বুঝতে পারছে না। এত দ্রুত যাওয়ায় মায়া বেশ ভয় পাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যায় অয়ন। মায়া অয়ন গাড়ি থেকে নেমে মায়াকে বের করে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে যায়। মায়া বারবার বলছে কি হয়েছে, এভাবে টানছেন কেন, ছাড়ুন আমায়, ছাড়ুন ছাড়ুন বলছি ছাড়ুন। অয়ন আরো শক্ত করে মায়ার হাত ধরে ঘরে নিয়ে যায়। আদনান সাহেব রুমে ছিলেন, মুন্নিও চলে এসেছে। মায়ার গলার শব্দ শুনে দুজনই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে ওপরের দিকে তাকায়। অয়ন দুম করে দরজা আটকে দেয়। মায়ার দিকে এগিয়ে যাচ্ছে অয়ন। মায়া পিছাচ্ছে। এক পর্যায়ে মায়া দেয়ালের সাথে লেগে যায়।
অয়ন মায়া একদম কাছে চলে আসে, দুহাত দেয়ালে চেপে ধরে। আমার বউ আবির চৌধুরীর বউ টাকার জন্য ফুচকা খায়নি, অথচ সে ফুচকা ভালোবাসে। আবির চৌধুরীর বউ টাকার জন্য হেঁটে আসছে। আবির চৌধুরীর বউ সারাদিন না খেয়ে কলেজ করছে। কেন? হোয়াই আনসার মি ডেমেন। আমি কি সত্যি আপনার বউ? করুণ চোখে তাকিয়ে প্রশ্ন করে মায়া। অয়ন হঠাৎই মায়াকে ছেড়ে। মায়া সেভাবেই অয়নের দিকে চেয়ে আছে। আজকের পর যেন কখনো কলেজ যেতে না দেখি। যে শুধু এক্সাম দিবে ব্যাস, আর কিছু না। ওই কলেজ মোড়ের ছেলেদের তোমাকে দেখার জন্য কলেজ পাঠাই না তোমায়। বি কেয়ারফুল। মায়া রেগে গিয়ে বলে, আমি রোজ কলেজ যাব এখন থেকে, আর হেঁটেও আসবো, পারলে ওদের সাথে কথাও বলবো। আপনার কি তাতে? আমি তো আর এসা নই যে আপনার জ্বলবে। ঠাসস 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 করে 3টা চর বসায় মায়ার গালে। মায়া গালে হাতে দিয়ে নিচে চেয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মায়া। আবারও দুহাত দেয়ালে চেপে ধরে অয়ন। তুমি কি সবটা জানো না? কেন বারবার এরকম বলো কেন? আমি তোমায় নিয়ে ভাবতে চাই মায়া, তোমায় ভালোবাসতে, ভোগ করতে চান না। মায়া ঠাসস। সত্যি বলে ফেললাম? একদমই সত্যটা বলনি। ভোগ করতে চাইলে ভালোবাসতে চাইতাম না, মায়াকে ছেড়ে দিয়ে বলল অয়ন। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চেঞ্জ করো। আমি আসছি বলেই বেরিয়ে যায় অয়ন। মায়া স্তব্ধ হয়ে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ঘর জুড়ে পায়চারি করছে ইমন। এসা প্রেগনেন্ট। এটা জানতে পারলে কি করবে ও মাথায় আসছে না ইমনের। ও যেতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছে। এসা কিছুতেই বাচ্চাটাকে রাখবে না, যেভাবেই হোক মেরে ফেলবে। কি করবটা কি আমি? ওকে বলে দেব নাকি বলবো না? কিন্তু মা যদি। এমন সময় ঘরে ঢুকে এসা। পেটে হাত দিয়ে গুটি গুটি পায়ে ঘরে ঢুকছেন তিনি। আহিমু, আমার খুব পেটে ব্যথা করছে, বমি পাচ্ছে। ইমন এগিয়ে এসাকে ধরে। আসো বসো এখানে, বলেই বিছানার উপর বসায়। ইমু, তুমি তো ডক্টর, বলো না কেন এমন হচ্ছে? কি হয়েছে আমার? সাথে সাথেই ইমনের মুখটা কালো হয়ে যায়, কিন্তু মুখে হাসি এনে স্বাভাবিক হতে চেষ্টা করে। আরে তেমন কিছু না, কতগুলো ফুচকা খেলে তাই এরকম হচ্ছে। আমি মেডিসিন দিচ্ছি, তুমি রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। এসা মুখ ঘোমরা করে চুপ করে শুয়ে পড়ে। আবার উঠে ইমনকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মুচকি হাসে ইমন। অয়ন হাতে খাবার বাটি নিয়ে ঘরে ঢুকে। মায়া চুপ করে বিছানায় বসে আছে দুপা তুলে। অয়ন মায়ার সামনে যেয়ে বসে। এই নাও, হা করো, মুখের সামনে খাবার ধরে বলে অয়ন। অয়নের দিকে হা করে তাকায় মায়া। অয়ন খাবার দিকে ইশারা করে। মায়া খাবে না বলে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু বিরিয়ানি তো মায়ার খুব পছন্দ। অয়ন ব্রু কুঁচকে মায়ার দিকে তাকিয়ে আছে। তুমি কি খাবে নাকি চর বসাবো? মায়া চোখ তুলে তাকাতেই অয়ন চোখ বড় বড় করে। মায়া আর কিছু না বলে খেয়ে নেয়। মায়াকে খাইয়ে অয়নও খেয়ে প্লেট রেখে এসে আবার ফুচকা হাতে ফিরে আসে অয়ন। মায়ার সামনে ফুচকার প্লেট দিয়ে মায়ার পাশেই শুয়ে পড়ে। মায়ার গালটা এখনো ফুলে আছে, শরীরটাও বেশ খারাপ লাগছে মায়ার, কিন্তু ফুচকা দেখে লোভ সামলাতে পারছে না।
মায়া, মায়া। হুম। একবার ডাকলে শুনতে পাও না? সন্ধ্যায় পার্টি আছে, একটু পর রেডি হয়ে নিবে। কোথায়? বললে চিনবে? আমি যাব না। যেতেই হবে, অফিসের ক্লায়েন্টের দেওয়া পার্টি। আমায় নিয়ে কি করবেন? চেয়ে চেয়ে দেখব। আপনার চেয়ে চেয়ে দেখার মতো অনেক মানুষ আছে। তারা কথা না বললে পেটের ভাত হজম হয় না। যাব না। যেতেই হবে। এমন সময় দরজায় নক করে আদনান সাহেব। আসব। মায়া মাথায় কাপড় টেনে বললা, শুন বাবা। এসো বাবা। বেশি সময় নেই। বেরোব। মায়া, এখানটায় একটা সাইন করো। মায়া কলম হাতে নেয়। কিসের পেপার এটা বাবা? সময় হলেই জানতে পারবে অয়ন। মায়া সাইন করে দেয়। তোমরা রেডি হও। আমি আজই আমেরিকা ব্যাক করছি। আর মিস্টার জ্যাক পার্টি কাল দিয়েছেন। ওনার ওয়াইফ হসপিটালাইজড। ও আচ্ছা। যাক বাবা, বাঁচা গেল, মনে মনে বলল মায়া। আদনান সাহেব বেরিয়ে গেলেন। রাত 9টা। আদনান সাহেব চলে যাচ্ছেন আমেরিকা। অয়নকে সব কাগজপত্র দিয়ে আর মায়ার নামে করা অ্যাকাউন্টের চেকবই সহ যাবতীয় কাগজ দিয়ে অয়ন মায়াকে বুকে জড়িয়ে নিলেন। আদনান সাহেব, ভালো থাকিস, সুখে থাকিস। খুব জলদি ফিরে আসব আমরা। অয়ন এয়ারপোর্ট অবধি এগিয়ে দিতে চাইলে রাজি হয়নি আদনান সাহেব। বললেন, মায়া বাসায় একা। মুন্নি তার খালার বাড়ি গেছে। বলেই বেরিয়ে যান আদনান চৌধুরী। 3 মাস পর। কয়েক মাস পর। বারান্দায় দাঁড়িয়ে আছে মায়া। আকাশের দিকে আনমনে চেয়ে চোখের পানি ফেলছে। সব হারিয়ে গেল ওর। কিছু আর নিজের রইল না। ভেবেই ডুকরে কেঁদে ওঠে মায়া। 1 মাস আগের সেই নির্মম ঘটনার কথা। মায়া অয়ন যাচ্ছিল মাহিনের বাসায়। গাড়ি থেকে নেমে ফল কিনছিল অয়ন। মায়ারও খুব পানির পিপাসা পেয়েছে। গাড়িতে পানি নেই। না পেরে গাড়ি থেকে নেমে অয়নের দিকে এগিয়ে যাচ্ছিল মায়া। হঠাৎ মায়া বলে চিৎকার দিয়ে মায়াকে সরি দ্রুতগামী প্রাইভেট কারের সামনে এসে পড়ে স্নেহা। স্নেহার মৃত্যুতে মায়া যতটা না কষ্ট পেয়েছে, মায়া তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে এটা শুনে যে স্নেহার মৃত্যুর জন্য দায়ী তারই বড় বোন এশা। এ বড় ঘটনাটি মায়ার মনে ব্যাপক দাগ কেটেছে। সেদিন এশা মায়াকে মারতেই এ ব্যবস্থা করেছিল। মায়া সেটা জানত না। স্নেহা সেই প্রথম থেকেই মায়ার ভালো বন্ধু। এশার সব খবরাখবর মায়া স্নেহার থেকেই পেত। জীবনের সব দুঃখসুখের কথা বলার জায়গাই ছিল স্নেহা। সেও চলে গেল না ফেরার দেশে। সেদিন এশাকে শাস্তি দিতে যেও পারেনি মায়া। আইনের হাত থেকে রেহাই পেলেও মা বাবার ত্যায্য সন্তান হয় এশা। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়। দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে মায়া। মা মারা যাবার পরও ভেবেছিল আরও তো 2জন মা আছে, তারাই মায়ের শূন্যতা পূরণ করে দেবে। কিন্তু মায়ার কপালে হয়তো অত সুখ নেই। তাই তো হারালো সাবিনা বেগমকে। মনিকে হারিয়ে বেশ ভেঙে পড়েছিল অয়ন। কিন্তু নিজের মা তো আছে, তাকে পেয়ে সে শোক কাটিয়ে তুলেছে অয়ন। কিন্তু মায়া, ওর যে কেউ রইল না। সাবিনা বেগম কয়েক মাস আগে স্ট্রোক করে মারা গেছে হসপিটালে। রাবেয়া বেগম ও আদনান চৌধুরী, মায়ার শ্বশুর শাশুড়ি, তারাও সেটেল হয়ে গেছে আমেরিকাতে। আজকাল কিছুই ভালো লাগে না মায়ার। এত বড় বাড়িটাতে ভালোবাসাহীনভাবে বেঁচে আছে মায়া।
বিষণ্ণতায় ছেয়ে আছে মন। অয়নের সাথে দূরত্বটা যেন রয়েই গেল। বরং অভিমান অভিযোগের পালাটা আরো ভারী হয়েছে। অয়ন অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে বেরোতেই মায়ার সামনে পড়ে। আজকাল মায়ার প্রতি বড্ড অবিশ্বাস তৈরি হয়েছে অয়নের। মাহিনের সাথে এত দেখা করা, হুটহাট তার বাসায় যাওয়া, এসব একদমই পছন্দ না অয়নের। অয়ন তো আর জানে না মায়া কেন যায় ও বাড়িতে। খাবার দিব? বারান্দা থেকে এসে অয়নের কাছে দাঁড়িয়ে বলল মায়া। প্রয়োজন নেই। কি হয়েছে? কি হবে? আমি একটু মাহিন ভাইয়ার বাসায় যাব, সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আপনি কি একটু দিয়ে আসবেন আমায়? অয়ন ব্যাপক আকারে রেগে যায়। গলার টাইটা খুলে দুহাত দিয়ে মায়ার দুবাহু চেপে ধরে। সারাদিন শুধু মাহিন ভাই আর মাহিন ভাই, কি পেয়েছটা কি? হ্যাঁ, যতক্ষণ ওর বাসায় থাকো ততক্ষণ তো বাসায়ও থাকো না। কি চলছে দুজনের মাঝে? যে আমার বন্ধু আমার থেকেও তোমার কাছে বেশি প্রিয় হয়ে গেল। আজকাল ওকে খুব মনে ধরেছে বুঝি। এখন আর কি সব সম্পত্তির মালিক তুমি? চাইলেই চলে যেতেই পারো। যেতে হলে একবারে যাও, এভাবে লুকিয়ে চুরিয়ে সম্পর্ক করে লাভ কি, নাকি সবাই জেনে যাবে বলে রাতে? মায়া করুণ চোখে অয়নের দিকে তাকায়। চলে যাব? হ্যাঁ যাব তো, খুব জিগরই যাব। তবে আপনার চিন্তাধারার মতো করে নয়। আর আজ যে আমায় নিয়ে আর মাহিন ভাইয়ার মতো ফেরেশতার মতো মানুষকে নিয়ে বাজে কথা বলছেন, দুদিন পর তাকে দেখেই তার পায়ে চুমু খেতে ইচ্ছে করবে। তার মতো মানুষ দুটো হয় না। আর খুব শীঘ্রই সব উত্তর পেয়ে যাবেন, খুব শীঘ্রই বলেই মায়া বেরিয়ে যায়। অয়ন দেয়ালের সাথে নিজের হাত বাড়ি দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে। মায়া নিচে নেমে আসে রফিককে বলে গাড়ি বের করতে। মায়া গাড়িতে উঠে যায়। আজ খুব অসহায় লাগছে নিজেকে, খুবই। অয়ন ছিল জীবনের শেষ সম্বল, ও কিনা সন্দেহ করছে নিজের বিবাহিত বন্ধুকে নিয়ে। ছি, খুব পেইন হচ্ছে নীরার। মাহিন আলতো করে জড়িয়ে আছে নীরাকে। গতকাল ডেলিভারির ডেট দিয়েছিল ডক্টর, গতকাল পেরিয়ে আজ সন্ধ্যা পার হতে চলল। নীরাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সময় হয়েছে। মাহিন ভয় কুঁকড়ে আছে। মায়াকে ছাড়া কিছুই সিদ্ধান্ত নিতে পারছে না মাহিন। এই 9টা মাস মাই সবসময় নীরার খেয়াল রেখেছে। তাই আজ মায়াকে না জানিয়ে কোনো স্টেপ নিতে পারছে না মাহিন। যদি হিতে বিপরীত হয়। তাছাড়া ডক্টর বলেছেন নীরার নরমালে ডেলিভারি হবে। যদি সিজার করা হয় তবে অনেক রক্ত লাগবে। খুব ভয় আছে মাহিন। নীরা ঠোঁট কামড়ে বিছানায় শুয়ে পড়ল। মাহিন কতক্ষণ নীরার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর পুরো রুম জুড়ে পায়চারি করতে শুরু করল। এমন সময় কলিং বেল বাজতেই তাড়াহুড়ো করে দরজা খুলে দেয় মাহিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাবি দেখো না ও কেমন করছে, আমার তো আর ভালো লাগছে না। দেখি একটু ভেতরে যে। মাহিন দরজা থেকে সরে আসে। মায়া এসে নীরার মাথার কাছে বসল। নীরু নীরু। হু। খুব খারাপ লাগছে? উহু। খারাপ লাগলে বলবি আমায়। হু। ভাইয়া আপনি ওর কাছে বসুন। আমি বরং স্যুপ করে আনি ওর জন্য। আচ্ছা। মায়া শাড়ির আঁচল গুজে দাঁড়িয়ে স্যুপ নাড়ছে। ডিম ভেঙে দিতেই কিছু একটা লেগেছে মায়ার চোখে। মায়া চোখ কোচলাচ্ছে। এমন সময় রান্নাঘরে প্রবেশ করে মাহিন। ভাবি হল। এই তো হয়ে এসেছে প্রায়। কি হয়েছে চোখে?
বুঝতে পারছি না, জ্বালা করছে। দেখি তো। মায়া হাত সরিয়ে নিল। মাহিন আস্তে করে মায়ার চোখ খুলে ফু দিতে শুরু করল। বেশ কিছুক্ষণ ফু দিতেই জ্বালা কিছুটা কমে এলো। মায়া হাসি দিতেই মাহিন ও হেসে দিল। মায়া বাটিতে স্যুপ বেড়ে পেছনে ঘুরেই রীতিমতো শক খেল। মায়া পেছনে ফিরতেই রীতিমতো শক খেল অয়ন। আরে অয়ন, তুই হঠাৎ কেন এসে? কি খুব ডিস্টার্ব করে ফেললাম? আরে না, তা বলি। এভাবে হঠাৎ এলি তো তাই। আমি ভাবলাম তোদের ডিস্টার্ব করে ফেললাম। তা কেমন চলছে দিনকাল? দেখে তো মনে হচ্ছে বেশ সুখেই আছিস। মাহিন হেসে বলল, ঠিক কেমন আছি এখন বলতে পারছি না। কেন? আমি আশাতে। মাহিন না বুঝলেও মায়া অয়নের কথার মানেগুলো বেশ বুঝতে পারছে। অয়নের চোখগুলো অসম্ভব লালরাগ চোখে মুখে ফুটে উঠছে। কিন্তু এসব নিয়ে একটুও ভাবছে না মায়া। কারণ আজ হয়তো সব জেনেই যাবে অয়ন। মায়া অয়নের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মাহিন স্যুপের বাটিটা হাত থেকে নিয়ে বেরিয়ে যায়। অয়ন হাত মুঠো করে মায়ার দিকে এগিয়ে আসছে। মায়া অয়নের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে পেছনে যাচ্ছে। পেছনে কিছুর সাথে পিঠ ঠেকতেই অয়ন মায়ার গলা চেপে ধরে, এত জোরে চেপে ধরেছে যে মায়া শ্বাসই নিতে পারছে না। ফর্সা মুখ নীল আকার ধারণ করছে প্রায়। অয়ন মায়ার মুখের কাছে মুখ নিয়ে বলল, আমার থেকেও কি আমার বন্ধু তোকে বেশি সুখে রাখে, যার জন্য রাতবিরাতে চলে আসিস ওর বাসায়? একাই তো আছে, বেশ আনন্দ ফুর্তি করতে পারবি। তাই কথাগুলো মায়ার কানে ঢুকলেও কিছু উত্তর দেওয়ার শক্তি মায়ার নেই, দম বন্ধ হয়ে যাচ্ছে। চোখ বেয়ে অনবরত পানি পড়ছে, চোখ বুজে আসতে চাইছে মায়ার। এমন সময় অন্য ঘর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে। শব্দ কানে আসতেই অয়ন মায়ার গলা হালকা করে চেপে ধরে। এমন সময় আরও একটা চিৎকার আসতেই অয়ন বুঝতে পারে পাশের রুমে আরও হয়তো কেউ আছে। অয়ন ততক্ষণাৎ মায়াকে ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মায়া নিচে বসে কাশতে থাকে। গলায় নীল দাগ বসে গেছে। গলাটা প্রচণ্ড ব্যথা করছে। জোরে জোরে শ্বাস ছেড়ে কাশছে মায়া। মাহিন নীরাকে দেখে অয়নের চোখ কপালে ওঠার জোগাড়। একটা অন্তঃসত্ত্বা মেয়েকে আস্তে আস্তে শোয়া থেকে উঠাচ্ছে মাহিন। মেয়েটা পেটে হাত দিয়ে চিৎকার করে কাঁদছে। তার থেকেও বেশি অয়নের চোখ যায় দেয়ালের দিকে। দেয়ালে মাহিন আর নীরা অনেক ছবি লাগানো। বিয়ের ছবি আছে, বাগানে বসা ছবি আছে, আরও নানা রকম খুনসুটি দেয়ালে ছবি আকারে ঝুলে আছে। অয়ন চারদিক ভালো করে দেখে আবারও ওদের দিকে তাকালো। কয়েক মিনিট নীরার দিকে তাকিয়ে আর চিনতে দেরি হলো না অয়নের। এ তো সেই মেয়েটা যাকে নিয়ে মায়া অয়নের বিয়ের দিন মাহিন অয়নকে বলেছিল। ওদের বিয়ে হলো কবে? অয়নকে জানানো হয়নি কেন? কি হচ্ছেটা কি এসব? এরকম নানা রকম কথা ভাবতে ভাবতে ঘরে ঢুকে গেল অয়ন। আবার কি যেন ভেবে বেরিয়ে এলো। রান্নাঘরে ঢুকেই আততকে উঠে অয়ন। মায়া কাশছে আর মুখ থেকে রক্ত পড়ছে। অয়ন মায়ার কাছে যেতেই আবারও গলগল করে রক্ত বেরিয়ে এলো গলা দিয়ে। অয়ন ধরতে যাবে এমন সময় বসা অবস্থায়ই সরে যায় মায়া। আমায় ছোবেন না, অনেক কষ্ট করে বলেই মায়া উঠে দাঁড়ায়। গলা চেপে ধরে বাহিরে চলে যায়। অয়ন সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে মায়া গেস্টরুমে এসে আবারও বমি করল। রক্ত দেখে অনেক ভয় পেয়েছে মায়া। বরাবর সেই সময়ের কথাটা মনে আসছে, যখন খুব করে জোরে গলা চেপে ধরেছিল অয়ন। অয়ন কি মানুষকে এতটা অত্যাচার করে ভেবেই মুখটা ধুয়ে কুলি করে বেরিয়ে আসে মায়া। নীরা খুব পেইন হচ্ছে, না পেরে চিৎকার করছে নীরা। মায়া ওড়নায় মুখ মুছে দৌড়ে নীরার রুমে যায়। মাহিন ওকে কোলে তুলে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়াল। মায়া যেতেই মাহিন বলল,
ভাবি আমি আর 1 মিনিটও দেরি করতে পারবো না। ওকে আমি এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি, আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ সেটাই ভালো হবে, আস্তে করে বলল মায়া। গলায় খুব ব্যথা করেছে মায়ার, আজ আরেকটু হলেই মরে যেত। মাহিনের পেছনে পেছনে মায়া বাহিরে বেরিয়ে এলো। নীরা চিৎকারে অয়নও সেখান থেকে বাহিরে বেরিয়ে এলো। মায়া গাড়িতে উঠতেই মাহিন মায়ার কোলে নীরার মাথা দিয়ে নীরাকে সিটে শুইয়ে দেয়। মাহিন গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে। অয়ন হ্যাবলার মতো চেয়ে থেকে গাড়িতে উঠতে নিলেই দেখে সদর দরজা খোলা। অয়ন আবার বাসার ভেতর যায়। তাকে দরজার পাশে ঝোলানো চাবি নিয়ে দরজা লক করে বেরিয়ে আসে। গাড়ি উঠে দ্রুত ড্রাইভ করতেই অয়ন মাহিনের গাড়ি পেয়ে যায়। মাহিনের গাড়ি ফলো করে সিটি হসপিটাল এসে পৌঁছায় অয়ন। নীরাকে কেবিনে দিয়ে সামনে পায়চারি করছে মাহিন। অয়ন মাহিনের দিকে একবার তাকাচ্ছে, একবার মায়ার দিকে। মায়া বসে আছে, একবার গলায় হাত দিচ্ছে, আবার অপারেশন থিয়েটারের দিকে। আর মাহিন বারবার ওদিকে তাকাচ্ছে আর হাতমুট করে বিড়বিড় করে কি যেন পড়ছে। কতটা আঘাত দিয়েছে আজ মায়াকে তা ভেবেই অনুতপ্ত অয়ন। তার এত ভালো একটা বন্ধুকে নিয়ে এত সন্দেহ করেছে, সবটা না জেনেই। আর মায়া এতদিন নীরার প্রেগন্যান্সির জন্যই গত কয়েক মাস যাবৎ মাহিনের বাসায় আসত, আর ও কি না কথা বাজে কথা শুনিয়েছে ভেবেই লজ্জা পাচ্ছে অয়ন। আর কখনো মায়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না অয়ন। তাহলে কি ওর কাছে আসতে গিয়ে আরো দূরে চলে গেল? মাহিনের কাঁধে হাত দেয় অয়ন। মাহিন ঘুরে দাঁড়ায়। মাহিনের চোখে পানি, শরীরটাও কাঁপছে। অয়ন বিস্মিত চোখে চেয়ে আছে মাহিনের দিকে। অয়ন, ও ঠিক আছে তো? কতক্ষণ হলো কোনো খবর পাচ্ছি না, আমার তো আর ভালো লাগছে না। হ্যাঁ ঠিক আছে, দেখবি নীরা একদম সুস্থ থাকবে, আর বাবুও। সত্যি বলছিস তো? হুম। স্বস্তির নিঃশ্বাস নেয় মাহিন। এশার আজান দিতেই মাহিন মায়ার কাছে দাঁড়ায়। মায়ার হাতটা ওর দুহাতের মুঠোয় নিয়ে নেয়। বোন, ওর দিকে একটু খেয়াল রেখো, আমি নামাজ পড়েই আসব। মায়া শুধু মাথা নাড়ায়। মাহিন হসপিটালের পাশের মসজিদে চলে যায়। মায়া চুপ করে বসে আছে। অয়ন কিছু সময় পায়চারি করে মায়ার পাশে বসল। মায়া ভয় পেলেও প্রকাশ করতে পারল না। অয়ন কিছু বলতে পারছে না। কিছু বলতে চাইল, এমন সময় ডক্টর বেরিয়ে এলো। মায়া এগিয়ে গেল। মিসেস মায়া, পেশেন্টের রক্ত লাগবে, রক্ত ও পজিটিভ, যা আমার ইভেন ঢাকার কোনো ব্লাড ব্যাংকেই নাই। আর এখনই আর্জেন্ট ব্লাড লাগবে। মায়ার ব্লাড গ্রুপও ও পজিটিভ। স্কুলে পড়াকালীন সবার ব্লাড টেস্ট করানোর সময় দুজন করেছিল। সেই থেকেই মায়া জানে নীরা আর ওর রক্ত একই। মায়া আস্তে করে বলল, আমার রক্ত ও পজিটিভ, আমি রক্ত দিব, চলুন। ডক্টর একবার মায়াকে ভালো করে দেখল, তারপর বলল, কিন্তু আপনাকেই তো অসুস্থ মনে হচ্ছে খুবই, আপনি কি করে? অত কথা বলার সময় নেই ডক্টর, আমার থেকেও এখন ওর বেঁচে থাকাটা জরুরি। ওর সন্তান আসছে, ওর স্বামী ছাড়া আর কেউ থেকেও নেই, আমার থেকেও ওর বেঁচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ আমার যে। বলেই থেমে গেল মায়া। চলুন, গলায় ব্যথা করছে, আটকে আসছে কথা। ডক্টর কিছু সেকেন্ড চুপ থেকে বলল, চলুন। মায়াকে নিয়ে যাওয়া হলো ভেতরে। অয়ন কিছু বলতে চেয়েও পারল না। আজ নিজেকে খুব অসহায়, খারাপ, বাজে মানুষ মনে হচ্ছে। কতটা আঘাত করেছে আজ। মাহিন হন্তদন্ত হয়ে এলো। অয়ন, ডক্টর এসেছিল? ভাবি কোথায়? মায়া নীরাকে রক্ত দিতে গেছে, ওর রক্ত লাগবে। অয়নের কথায় চুপ করে যায় মাহিন। নীরা ঠিক আছে তো? ওকে আগের মতো সুস্থ স্বাভাবিক ফিরে পাবে তো? ও আগের মতো ঠিক হয়ে যাবে তো? এমন নানা প্রশ্ন এসে জড়ো হচ্ছে মনে। মাহিন চুপ করে বসে পড়ল।
জানি স্বয়ং সেই প্রথম থেকে ভাবি আমাদের পাশে ছিল, নীরাকে খাওয়ানো, ডক্টর দেখানো, রেগুলার হাঁটাহাঁটি করা, সব কিছুতে মায়া পাশে ছিল। সব সময় আমার মতো করেই আগলে রেখেছে নীরা। আমি নীরাকে যতটা ভালোবাসি, মাও নীরাকে তেমন করেই ভালোবাসে। কত সময় কতভাবে সাহায্য করেছে আমাদের, আমি ভাবি নয় যেন একটা বোন পেয়েছি রে, নিজের বোন হলেও এতটা করত না। সব সময় নিজের ভাইয়ের মতো করে সব কাজে হেল্প করেছে, পাশে দাঁড়িয়েছে। আজ রক্ত দিয়ে আমার বউটাকে বাঁচাচ্ছে, এ ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সত্যি অয়ন, তুই খুব ভাগ্যবান, খুব। মাহিন এক নিঃশ্বাসে কথাগুলো বলে অয়নের কাঁধে হাত রাখল। কথাগুলো আরও বেশি আঘাত করেছে অয়নকে। তীরের মতন ফুটেছে ক্ষতস্থানে। অয়ন এতটা খারাপ ভাবতে পারল কি করে, এই অনুশোচনায় দগ্ধ হচ্ছে অয়ন। কিছু সময় পর বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। মাহিন দ্রুত পায়ে সামনে এগুতেই নার্সবাবু কোলে মাহিনের সামনে দাঁড়ালো। এই নিন মিমাহবুব, আপনার মেয়ে। আর নীরা কোথায়? ও কেমন আছে? আমি ওকে দেখতে চাই। কোথায়? উত্তেজিত হয়ে বলল মাহিন। রিল্যাক্স মিমাহবুব, আপনার স্ত্রী সুস্থ আছে, ইভেন উনি ভালো একদম। কেবিনে দেওয়া হয়েছে ওনাকে, আপনি দেখে আসুন। মাহিন দ্রুত পায়ে কেবিনে চলে গেল। নীরা কপালে হাত রেখে শুয়ে আছে। মাহিন পাশে বসে নীরা একটি হাত ওর দুহাতের মুঠোয় নিয়ে বলল, কেমন লাগছে এখন? নীরা কপাল থেকে হাত সরিয়ে বলল, ভালো। বাবু দেখেছ, একদম তোমার মতো হয়েছে মেয়েটা। না দেখিনি, দেখেছ তোমার শরীর কতটা দুর্বল। নর্মাল ডেলিভারিতেই এই অবস্থা, স্যালাইন দিতে হলো, রক্ত দিতে হলো, ঠিকভাবে একদমই খাও না। নীরা মুচকি হেসে বললামই ঠিক আছি, আমাকে নিয়ে অত ভেবো না। বাবুকে কোলে নেওয়ার মায়া কোথায়? আমাকে রক্ত দিয়ে আবার সে অসুস্থ হয়ে যায়নি তো? নার্স অয়ন দরজায় সামনেই দাঁড়িয়ে ছিল। মাহিনের কথা শুনে অয়ন মাহিনের দিকে তাকিয়ে আছে। আর দুজন নার্স চোখাচোখি করছে। এমন সময় মায়া আস্ত করে কেবিনে ঢুকল। আজ ওনার জন্য এতটা সুস্থ আপনি? উনি না থাকলে যে আজ কি হতো? ওনার সাহসেই আজ আপনি আপনার স্ত্রী সন্তানকে একসাথে সুস্থ অবস্থায় দেখতে পারছেন। একজন নার্স মায়াকে দেখেই কথাটা বলে ওঠে। এখন এসব কথা থাকাস্তে করে বলল মায়া। বাবুকে আলতো করে কোলে নিয়ে মাহিনের কোলে দিল। মাহিন বাবুকে কোলে নিয়ে কপালে একটা চুমু খেল। ভালো করে কোলে নিতে পারে না, একদম ছোট তো। মায়া হালকা করে ধরে আছে। অয়ন এদিকে আয়। অয়ন মাহিনের কাছে এসে দাঁড়ায়। অয়নকে খুব অসহায়, ছন্নছাড়া দেখাচ্ছে। হয়তো কিছু হয়েছে ভেবেই মাহিন বলল, নে ওকে কোলে নে। অয়ন কাপা কাপা হাতে বাবুকে কোলে নেয়। এক অন্যরকম অনুভূতি হচ্ছে অয়নের। হাত কেমন কাঁপছে। বুকের সাথে মিশিয়ে ধরল অয়ন। বাবুও চুপ করে ঘুমিয়ে পড়ে। অয়ন এই প্রথম এত ছোট বাবু কোলে নিল। কেমন যেন লাগছে ওর। বুক টিপটিপ করছে আরো বেশি। অয়ন বাবুর কপালে একটা চুমু খায়, তারপর আলতো করে মাহিনের কোলে দিল। মাহিন বাবুকে নীরার পাশে শুইয়ে দিল। আপনারা কাল বিকেলেই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন, বলেই নার্স দুজন বেরিয়ে যায়। ওদের স্পেসের জন্য মাও বেরোতে নেয়, অমনি মাথাটা ঘুরে যায়। দেয়ালে মাথাটা জোরে বাড়ি লাগে। মায়া ঢলে পড়তেই অয়ন ধরে নেয়। চিৎকার করে ওঠে মায়া। জ্ঞান ফিরলে মায়া নিজেকে বিছানায় আবিষ্কার করে। আধো আধো চোখে চারদিকে চোখ বুলায়। অয়ন সোফায় বসে আছে, মাথা নিচু করে। মায়ার মাথাসহ গলা খুব ব্যথা করছে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায় মায়া। অয়ন উঠে গিয়ে খাবার আনতে যায়। খাবার নিয়ে ফিরে এসে দেখে মায়া কিছু কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করছে।
কিছু খুঁজছ? অয়নের কথার কোনো জবাব না দিয়ে মায়া একটা কাগজ বের করে। আস্তে আস্তে এসে সোফায় বসে। অয়ন খাবারের প্লেটটা টেবিলে রেখে মায়ার পাশে বসে। মায়া, আমি বলতে চাইছিলাম যে। বলুন, আস্তে করে বলল মায়া। তোমার কি খুব কষ্ট হচ্ছে? হওয়াটা কি অস্বাভাবিক? সরিয়ে আসলে তখন মাহিন তোমার চোখে ফু দিয়ে দিচ্ছিল বলে নিজেকে সামলাতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমার গায়ে হাত তুলব না। বাজে কথা শোনাব না। যাই হয়ে যাক, কখনো তোমাকে অবিশ্বাস করব না। আই প্রমিস, প্লিজ এবারের মতো মাফ করে দাও, এক নিঃশ্বাসে বলল অয়ন। আমি আপনাকে আর কখনো সেই সুযোগটাই দিব না মি চৌধুরী। আর বরাবরই আমি এমনিতেই মার খাই বিনা দোষে বিনা অপরাধে। আজ কি মনে হচ্ছিল জানেন? সেদিন ভুল করে ছাদের রেলিংয়ে উঠে পড়েছিলাম, কিন্তু সেদিন আমার সত্যি সত্যিই ঝাঁপ দেওয়া উচিত ছিল। আমিও শেষ হয়ে যেতাম, সাথে সাথে সব সন্দেহ, অভিযোগ, অত্যাচারও। মায়া তাচ্ছিল্যের হাসি দেয়। মায়া কলমটা নিয়ে একটা কাগজে সাইন করে। তারপর অয়নের দিকে কাগজটা বাড়িয়ে দেয়। কি এটা? মনে আছে, বাবা যাওয়ার দিন একটা কাগজে আমায় সাইন করতে বলেছিল। সেটা ছিল একটা উইল। বাবা তার সম্পত্তি 3 ভাগ করে 1 ভাগ আমার নামে করে দিয়েছিলেন। সেটাই আমি আজ আপনার নামে লিখে দিলাম। ব্যাস, সব দায় শেষ করে দিলাম। বলেই আবার হাসে মায়া। অয়ন করুণ চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। এভাবে কি বলছো? দায় মানে? কি করতে চাচ্ছে মায়া? অয়ন এগিয়ে আসে মায়ার দিকে। মায়া আজ একটুও পিছোয়নি, ঠায় বসে আছে। অয়ন আচমকা মায়াকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। মায়া কেঁপে ওঠে। কতদিন পর অয়ন এভাবে জড়িয়ে ধরেছে জানা নেই মায়ার। কতদিন পর এভাবে স্পর্শ পেল জানা নেই মায়ার। মায়া দৃষ্টি স্থির করে সামনে তাকিয়ে আছে। মায়া, প্লিজ এমন কিছু করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আল্লাহর কসম, আমি তোমাকে আর কোনো দিন সন্দেহ করব না। যাই হোক, আমি আগে তোমার থেকে জানতে চাইব। এবারের মতো ক্ষমা করে দাও মায়া, প্লিজ। মায়া কিছু বলল না। বেশ সময় ধরে বুকে জড়িয়ে রেখেছে মায়াকে। মাও চুপটি করে আছে। অয়নের আজ খুব ভালো লাগছে মায়াকে এভাবে জড়িয়ে রাখতে। দুজনেই চুপ করে আছে। বুকের টিপটিপ আওয়াজগুলো খুব তীব্র গতিতে বেরিয়ে আসছে। দুজনেই তা অনুভব করছে। কতক্ষণ এভাবে নীরবে কেটে গেছে জানা নেই। নীরবতা ভেঙে মায়া বললাম, আর ক্ষুধা লেগেছে। অয়ন মায়ার থেকে সরে এসে বা হাতের পিঠ দিয়ে চোখটা মুছে নিল। তারপর মায়াকে তুলে খাইয়ে দিতে লাগল। মায়ার গলা খুব ব্যথা করছে, খেতে পারছে না। অয়ন বুঝতে পেরে খাবার রেখে নিচে চলে যায়। মায়া যাওয়ার পানে চেয়ে আছে। স্যুপ হাতে ফিরে আসে অয়ন। এটা খেয়ে নাও, কাল তোমায় নিয়ে ডক্টরের কাছে যাব। তার হয়তো আর দরকার হবে না। মানে? না, কিছু না। ওহ, তাহলে খেয়ে নাও। হুম। সকালে পড়ে। হাতে চিঠি নিয়ে থমেরে বসে আছে অয়ন। কিছু ভাবতে পারছে না সে। দুনিয়া অন্ধকার লাগছে। মায়া এভাবে ওকে ছেড়ে চলে যাবে ভাবতে পারনি অয়ন। রাতে কত বুঝিয়ে মায়াকে বুকে নিয়ে জোর করে শুয়েছে অয়ন। কত প্রশান্তি লাগছিল ওকে জড়িয়ে ঘুমাতে। মনে মনে বলছিল, রোজ তোমায় বুকে নিয়েই ঘুমাবো আমি। কিন্তু সকালে এত বড় আঘাত পাবে ভাবেনি অয়ন।
মায়ার লেখা চিঠি হাতে নিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও কাঁদতে পারছে না অয়ন। বুকে চিনচিন ব্যথা করছে, মায়ার শূন্যতা প্রবলভাবে টের পাচ্ছে অয়ন। মনে হচ্ছে মায়াকে ছাড়া ওর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মায়াকে ছাড়া বাঁচতেই পারবে না ও। চিৎকার করে বলে মায়া। কি বলে সম্বোধন করব বুঝে উঠতে পারছি না। হয়তো কখনো সে অধিকারটা পায়নি। সেই প্রথম থেকেই সবার বিরক্তি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়ছি। নানা সময় নানা রকমভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছি। কেউ একজন স্বামিত্বের অধিকার ফলিয়েছে। কখনো সে বুঝতে চায়নি। বিনা দোষে অনেক মার খেতে হয়েছে। অবশ্য এটাতে তো আমি অভ্যস্ত, কারণ ছোটবেলা থেকেই যাই হোক বাবাকে হারিয়ে খুব কষ্টে বড় হয়েছি। মাকে হারিয়েছি, মনিকে হারিয়েছে, প্রিয় বন্ধুটাকেও হারিয়েছি। আরেক বাবা মাও চলে গেছেন একা রেখে। তবুও বাঁচতে চেয়েছি, কিন্তু বারবার চেষ্টা করেও আমি হেরে যাচ্ছি। হাঁপিয়ে উঠেছি আমি, আর পারছি না। একটু শান্তিতে বাঁচতে চাই আমি, আর কিছুই চাই না। তাই সব রেখে না রেখে নয়, আপনার সবকিছু আপনার করে দিয়ে একবারে চলে যাচ্ছি। আর ফিরতে চাই না, আর ফিরবও না। আমি মামার কাছে যাচ্ছি না, দয়া করে মামাকে টেনশন দিবেন না। ভেবে নিবেন কোনো এক দুর্ঘটনায় আমি মারা গেছি। জানি না কি লিখছি, কি লিখতে চাইছি, এটুকু বলবো কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন। মায়া নামে কেউ ছিল, ভুলে যাবেন। ভালো থাকবেন। নতুন করে সংসার শুরু করুন। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। মায়া। কাগজের লিখাটায় আরও একবার চোখ বুলিয়ে উঠে দাঁড়ায় অয়ন। শেষ দুলাইন খুব রাগ তুলে দিয়েছে। কাগজাটাকে মুচড়ে বিছানায় ফেলে দেয়। ড্রেসিং টেবিলের উপর সব গহনা রাখা। কিছুই সাথে নেয়নি। কোথায় যেতে পারে ও? কোথায় যাওয়ার জায়গা আছে ওর এ শহরে? কোনো বিপদে পড়ে যদি কোথায় আছে এখন? কোথায় পাবো ওকে? এমন অনেক প্রশ্ন উকি দিচ্ছে মনে। অয়ন ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলে। শব্দ পেয়ে মুন্নি উপরে আসে। দরজার সামনে দাঁড়িয়ে থাকে। অয়ন মায়ার ফোনে কল দিতেই ফোনটা পাশে টেবিলে বেজে ওঠে। রাগে নিজের ফোনটা আছাড় দিয়ে চাবি নিয়ে বেরিয়ে যায়। দরজার পাশ থেকে মুন্নি বলে উঠে, আমার মনে হয় ভাবি খোরশেদ কাকুর বাসায় গেছে। অয়ন কপাল কুঁচকে মুন্নির দিকে তাকায়। কাল কাকুই ভাবিকে কল দিছিল। আমেনা আন্টি, এশার সৎ মা, ও খুব কান্নাকাটি করল ভাবির লগে কথা কইয়া। ঘরটা পরিষ্কার করে রাখিস বলেই আর 1 মিনিটও দাঁড়াল না অয়ন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এশা মায়ার পায়ের কাছে বসে কাঁদছে। মাও নীরবে চোখের পানি ফেলছে। মায়া, আমি সত্যি বলছি, আমি তোমাকে মারতে গাড়ি পাঠাইনি। সিফাতকে চিনো তুমি? সিফাত ওই যে মাহিনের পার্টির দিন তোমাকে টাচ করল আর অয়ন ওর কলার চেপে ধরল। শোনো তবে, স্নেহার মৃত্যুর আগের দিন আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। ঘরে বসে বই পড়ছিলাম। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ননদ কেউ ছিল না। ইমন গিয়েছিল আমার জন্য ফুচকা আনতে। এমন সময় সিফাত 2জন ছেলেকে নিয়ে বাসায় ঢুকে। মিনতি আমাদের বাসার কাজের মেয়ে। ও দরজা খুলে দিতেই সিফাত সহ আরও 2জন লোক আমার ঘরে ঢুকে। জানতে চায় স্নেহা কোথায়। সিফাত স্নেহাকে বিয়ে করতে চায়। আমি জানতাম সিফাত ভালো ছেলে নয়। ও মেয়ে পাচারকারীর সাথে জড়িত। সিফাতকে আমি চলে যেতে বলতেই পাশের একজন বলে উঠল, মায়া খবরটা পেলেই চলবে। মায়া কোথায়? ওরা আরও অনেক রকম কথা বলতে শুরু করল। কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা আমার বাবুকে মেরে ফেলার হুমকি দেয়।
আমি তাও বলিনি। একসময় ঘরের জিনিসপত্র উল্টপালট করে ফেলে। আমি চিৎকার করে কাঁদতে থাকি। বাহির থেকে আসে না রুমে। একসময় সিফাত বাবু নামের একটি ছেলেকে বলে আমার পেটে লাথি দিতে। তখন আমি বলে দিই তোমরা হোটেল প্লাসের পাশের কফি শপে আছো। কারণ স্নেহা যাওয়ার আগে বলে গেছিল ও আজ তোমার আর অয়নের সাথে দেখা করতে যাচ্ছে, আর তোমরা নাকি মাহিন ভাইয়ের বাসায় যাবে। তারপর ওরা সবাই আমার হাত মুখ বেঁধে রেখে চলে যায়। চিৎকার করে কাঁদতে থাকে এশা। মায়া মায়া জানো, যখনই আমি জানতে পারলাম স্নেহা আর নেই আর সবার কাছে ওরা এটা ছড়িয়ে দিয়েছে যে আমি তোমাকে মারতে গাড়ি পাঠিয়ে স্নেহাকে মেরে দিয়েছি, তখন আমি অনেক অবাক হয়েছি জানো। আমি নিচে নামতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যাই। আমি বাঁচাতে পারিনি আমার বাচ্চাটাকে। ইমন এসে দেখে সব শেষ বলেই কান্নায় ভেঙে পড়ে এশা। আমি আমার বাচ্চাটাকে হারিয়েছি, আমার একমাত্র বোনটাকে হারিয়েছি, যে বোনটা আমার নিজের মায়ের পেটের না হলেও তার থেকে বেশি আপন, তাকে বাঁচাতে পারিনি আমি। বাচ্চা মারা যাওয়া শ্বশুরবাড়িও হারিয়েছি, নিজের মাকে শেষ সময় পেয়েও হারিয়েছি। আমার আর কিচ্ছুই নেই। বিশ্বাস কর মায়া, আমি তোমাকে মারতে চাইনি। তুমি বিশ্বাস না করলে ইমনদের বাসার সিসিটিভি ফুটেজ দেখতে পারো। মায়া, আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম রাগের বশে, কিন্তু যখন ইমন আমায় বুঝতে শিখালো যে তোমার ক্ষতি করে আমার লাভ নেই বরং আমার নিজেরই ক্ষতি হবে, তখন আমি বুঝেছি। নিজেকে শুধরেও নিয়েছি। আর ক্ষতি করতে চেয়েছিলাম বলেই আজ আল্লাহ আমার থেকে কত কিছু নিয়ে গেছেন দেখেছ। বলেই আবারও কান্নায় ভেঙে পড়ে এশা। বিছানায় বসে আছে মায়া। মায়ার পায়ের কাছে বসে কাঁদছে এশা। মাও নীরবে কাঁদছে। সোফায় বসে আছেন খোরশেদ আলম ও ইমন, পাশে দাঁড়িয়ে আছে আমেনা বেগম। সবার চোখেই পানি। সবাই আজ চুপ, কারোই যে কিছু বলার নেই। বেশ কিছু সময় নীরবতার সাথেই কেটে যায়। এশা চোখ মুছে মায়ার পাশে বসে মায়ার হাতটা শক্ত করে ধরে। এর জন্যই আমি কাল বাবাকে দিয়ে তোমায় ডেকে এনেছি। বলো মায়া, তুমি আমায় মাফ করে দিয়েছ তো, বলো না? মায়া দুচোখ মুছে মুখে হাসি ফুটিয়ে বলে, আল্লাহ যা করেন নিশ্চয়ই কোনো কারণেই করেন, আর আমাদের ভালোর জন্যই করে। হয়তো এতেও আমাদের কিছু ভালো রয়েছে। বলেই দীর্ঘশ্বাস ছাড়ে। উঠে ইমনের হাত এশার হাতটা রাখে। ভালো থাকো তোমরা, সুখে থাকো। সবার মুখেরই প্রশান্তির হাসি ফুটে ওঠে। মায়ার এশার মাকে সালাম করে। বেঁচে থাক মা, অনেক সুখী হ। এশার বাবাকেও সালাম করে। উনিও মাথায় হাত রেখে দোয়া দেন। ভাবি আবার আসবেন আমাদের বাসায়। আমাদের বাসা বলতে কিন্তু এটা নয়। ইমন মাকি সবটা মেনে নিবে? এশা ইমনের মুখের দিকে চেয়ে বলে। মাই আমাকে ফোন দিয়ে সিসিটিভি ফুটেজটা দেখায়। মাই আমাকে বলেছেন তুমি যেন মায়া ভাবির কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না এশা। এশার মুখে সুখময় হাসির রেখা ফুটে ওঠে। আমেনা বেগম নিজের মেয়ের জন্য আঘাত পেলেও এশার সুখ দেখে প্রশান্তিময় হাসি হাসেন আর স্নেহার জন্য দোয়া করেন। ভাবি সেদিনের পর থেকে সিফাত ও বাবু পলাতক, তাই আমরা ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারিনি। ও আচ্ছা বলে ওঠে মায়া। আচ্ছা আজ তাহলে আমি আসি বলেই সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় মায়া। এশা দরজা আটকে দেয়। চলবে।